নমস্কার। বঙ্গের রাজনীতিতে আবেগ দরকার, আবেগই রাজনীতি নয়। আপনি কি জানেন মানুষ যুক্তি দিয়ে ভোট দেয় না। ভোট দেওয়ার মুহূর্তে মানুষের মস্তিষ্কে তিনটি জিনিস কাজ করে, আর সেটাকে বলা হয় ফিয়ারসাম এনভায়রনমেন্ট। এটা মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ। বাংলাতে বললে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। কি কাজ করে মানুষের মাথার ভেতরে? ভয়, অপমান আর স্মৃতি। এই তিনটে জিনিস কাজ করে। যে নেতা এই তিনটে জিনিসকে ছুঁতে পারে, মতলব স্পর্শ করতে পারে এবং তিনটেকে কম্বাইন করতে পারে, সেই নির্বাচন জেতে। অন্যেরা হেরে যাবে, কিন্তু খুঁজে পাবেন না। আজ আমরা দেখব কিভাবে একজন মানুষের মাথার ভেতরে ঢুকে পড়ছে। এই ভিডিওটা কাউকে সমর্থন করার জন্য নয়। এই ভিডিওটা দেখলে আপনি আর আগের চোখে রাজনীতি দেখবেন না। আমার বিশ্বাস যারা মন দিয়ে ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। অ্যাকচুয়াল রাজনীতি আমরা সাধারণত দেখি ক্ষমতার লড়াই হিসাবে, কিন্তু রাজনীতির আসল যুদ্ধ শুরু হয় মানুষের মাথার ভেতরে। 4 স্তরে কাজ করে এটা লেয়ার্ড স্তরে স্তরে আছে। আর সেই 4টে স্তর কি? 1 স্মৃতি, 2 ভয়, 3 অপমান, 4 আশা। সে কিছু আশা করছে, হোপ। আজ আমরা কোনো দল বা আদর্শ নিয়ে আলোচনা করব না, এটা আমার বিষয় নয়। কিন্তু আজ আমি বিশ্লেষণ করব একজন মানুষকে। উত্তর আপনারা দেবেন। যদি আমি ভুল বলি কমেন্টস করবেন, আমি সেখান থেকে নিজেকে ঠিক করার চেষ্টা করব। আর যে মানুষটাকে নিয়ে আজকে আমি আলোচনা করতে চাইব, কিছুদিন আগে থেকেই আপনারা তাকে জেনে গেছেন। আর তিনি হচ্ছেন মিস্টার হুমায়ুন কবির, একজন রাজনীতিবিদ। এবং তার আচরণের পিছনের মনস্তাত্ত্বিক যে কাঠামো, স্ট্রাকচার, সেটা আমি রিভিল করব আপনাদের সামনে। প্রশ্ন একটাই, তিনি কি ক্ষমতা তৈরি করছেন, নাকি মানুষের আবেগকে নাড়িয়ে দিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে চাইছেন? কোনটা? উত্তর আপনাদের হাতে আছে। হঠাৎ পতনের পর মানুষের মস্তিষ্কে অথবা মনে, আপনি যেখানেই বলুন, কি ঘটে, এটা প্রত্যেককেই কম বেশি একটা নলেজ আছে। তারা যদি এটা একটু ভাবতে শুরু করেন, তারা সেই উত্তরটা জানেন তারা। তো যাই হোক, মনোবিজ্ঞানে একটা বিষয় আছে যাকে বলা হয় স্ট্যাটাস লস ট্রমা। এর অর্থ এটাই, ভেঙে বললে, যখন একজন মানুষ ক্ষমতা হারায়, লস করে, দল অথবা কোনো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নিজের গুরুত্ব হারানোর ভয় করে, আশঙ্কা করে, তখন তার মস্তিষ্ক দুটি পথে প্রবাহিত হয়। পছন্দ তার নিজের, সে কোন পথটা বেছে নেবে। আর সেই পথ দুটি হচ্ছে, প্রথম আত্মসমালোচনা, আর 2 হচ্ছে অ্যাগ্রেশন, অ্যাটাক। বিগ প্রভাব সৃষ্টি করতে চাইছে। রাজনীতিতে কিন্তু সবসময় দেখা গেছে কি দ্বিতীয় পথটাই রাজনীতিবিদরা গ্রহণ করে থাকেন। বেসিক্যালি এটাই গ্রহণ করে। অস্তিত্বের সংকট শুরু হলেই দ্বিতীয়টা গ্রহণ করে নেবেন তারা। মিস্টার হুমায়ুন কবিরের ক্ষেত্রেও আমরা সেটাই দেখছি বিগত কিছুদিন ধরে। দল থেকে বহিষ্কার মানে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা তাৎক্ষণিকভাবে একটা পরিচয়ের মৃত্যু। যে পরিচয় তার আগের ছিল, যে স্ট্যাটাস তার আগেকার ছিল, তার মৃত্যু ঘটেছে। অতএব সেটাকে রিএস্টাবলিশ করতে হবে। এবং সেই ক্ষেত্রে কি ঘটছে? আইডেন্টিটি ক্রাইসিস অ্যান্ড ওভার কম্পেনসেশন। এর বাংলাটা আমি বলে দিচ্ছি, পরিচয়ের সংকট এবং প্রতীকী বা চরম আচরণ করে এমন। এগুলো সাইকোলজিক্যাল টার্মস। পরিচয় সংকটের সময় মানুষ যুক্তি দিয়ে নয়, কিন্তু অতিরিক্ত আত্মপ্রদর্শনের মাধ্যমে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়। কারণ যুক্তি অত মানুষ শুনবে না, অতএব তাকে এমন কিছু করতে হবে, ওভার অ্যাক্টিং, সেইটা থেকে তার যে আইডেন্টিটি সেটা এস্টাবলিশড হবে। আবার এটা একটা চেষ্টা। মনোবিজ্ঞানে একে বলে ওভার কম্পেনসেশন মেকানিজম। এটা একটা টুল। অর্থাৎ আমাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে আমি আরও বড় কিছু করব, বিগাড় আকারে। কি করব সেটা সেই ঠিক করবে, যে সেটা সে কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এখানেই জন্ম নেয় প্রতীকী কাজ, চরম বক্তব্য, আবেগঘন ঘোষণা, প্যাকেজ। কিন্তু সেগুলো কি সবসময় বাস্তবায়িত হয়? উত্তর আপনারা দেবেন। বাবরি মসজিদ সংক্রান্ত শিলান্যাস, এটা কোনো নির্মাণ প্রকল্প নয়, এটা আইডেন্টিটি অ্যাম্প্লিফিকেশন টুল, যেটা মিস্টার কবির ব্যবহার করেছেন। কেননা তার আইডেন্টিটি ক্রাইসিস ঘটেছে, যে কারণে তিনি এই যন্ত্রের ব্যবহার করেছেন, আইডেন্টিটি অ্যাপ্লিফিকেশন টুলস ব্যবহার করেছেন। আর এই টুলস ব্যবহার করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে কালেকটিভ মেমোরি ম্যানিপুলেশন। কিছু স্মৃতি
ব্যক্তি ভুলে যেতে পারে, কিন্তু সমাজ পারে না। কারণ সমাজের একটা লায়াবিলিটি আছে, সেখান থেকে সে সেটা ভুলতে পারে না, সেটা তার অবচেতন মনে থেকে যায়, সময়ে সময়ে জেগে উঠতে পারে। মনস্তত্ত্বের ভাষায় এই ধরনের স্মৃতিকেই বলা হয় কালেকটিভ মেমোরি, যেটা জমে থাকে এখানে। বাবরি মসজিদ শুধু একটি স্থাপনা নয়, কেবল একটি মসজিদ বা ইমারত নয়, এটি অপমান, হার, প্রতিরোধ, আশার প্রতীক একটা বিশেষ সম্প্রদায়ের। যখন কেউ এই স্মৃতিকে স্পর্শ করে তখন যুক্তি বন্ধ হয়ে যায়, সব শুরু হয় শুধু আবেগ, ইমোশন, যেটাকে সার্জিং আকারে প্রবাহিত থাকে। এটা পরিকল্পিত হোক বা না হোক, ফলাফল একটাই, সোশ্যাল ইমোশনাল সার্জ, সামাজিক সংবেদনশীলতার ঢেউ, একটা ওয়েবের সৃষ্টি, যেটাতে কিন্তু মিস্টার কবির অনেকটা সাকসেসফুল। এটা আমি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এর একটা প্রবল সার্জিক্যাল ঢেউ কিন্তু আমি দেখেছি। আর সেটা হলো সোশ্যাল মেন্টাল হিস্টেরিয়া। এটাও সাইকোলজিক্যাল টার্মস, এটা সাধারণ মানুষের জানার কথা নয়, কিন্তু এটা ব্যবহার করে অনেক সময় না জেনে। যাই হোক, এই সামাজিক উন্মাদনা তৈরি হয় 3 ধাপে, যেটাকে আমি একটু আগে বলে গেলাম যে সোশ্যাল মেন্টাল হিস্টেরিয়া এটা 3 ধাপে কাজ করে। কিভাবে কাজ করে? তো এর জন্য 3টে জিনিস লাগে। 1 নাম্বার হচ্ছে ট্রিগার, 2 নাম্বার হচ্ছে রিপিটেশন, আর 3 নাম্বার হচ্ছে আইডেন্টিটি রিইনফোর্সমেন্ট। ট্রিগারটা কী জিনিস? এই ক্ষেত্রে ট্রিগার কিভাবে কাজ করে? যেমন একটা আপনি যদি গান ফায়ার করতে চান, তাহলে একটা বুলেট লোড করতে হবে, তারপরে তাকে কক করতে হবে, তারপর আপনি তাকে ট্রিগারের সাহায্যে ফায়ার করবেন। এক্ষেত্রেও সেটাই, রাজনীতির ক্ষেত্রেও এই ট্রিগারিং ব্যবহার হচ্ছে। রিপিটেশনটা কি? যে কালেকটিভ মেমোরিটা মানুষ ভুলে গেছে, অর্থাৎ অবচেতন মনে আছে, সেটা তাকে মনে পাড়িয়ে দেওয়া, সেটাকে জাগিয়ে তোলা, এটাই রিপিটেশন, এবং সেটা বারবার তাকে মনে পাড়ানো। এতে কি হয়? আবেগটা বেড়ে যায়, মানুষ কিন্তু কোনো লজিক ফজিক আর কিছু তখন দেখছে না। আর তৃতীয়ত হচ্ছে আইডেন্টিটি রিইনফোর্সমেন্ট, যেটা মিস্টার কবিরের ক্ষেত্রে ঘটেছে, এবং সেটা যিনি রিইনফোর্স করতে হবে, তার আইডেন্টিটি ক্রাইসিস ঘটেছে এখানে, যেহেতু তিনি বহিষ্কৃত। আর মিস্টার মাননীয় হুমায়ুন কবিরের কাজগুলো এই 3 ধাপেই পড়ে। মানুষ ভাবে সে আমাদের কথা বলছে, সে সাহস দেখাচ্ছে, সে একা দাঁড়িয়েছে। মনোবিজ্ঞানে একে বলা হয় হিরো প্রজেকশন বায়াস। নিজেকে একটা হিরো ভাবে যে আমি তোমাদের জন্য অনেক কিছু করতে পারি, একটা হিরোইক ইমেজ ক্রিয়েট। এটাই ঘটছে এবং এটাই ঘটেছে। মানুষ নিজের অসহায়তা একজনের উপরে চাপিয়ে দেয়, ইচ্ছা করে চাপ। তো যাই হোক, এরপরে আসছে মেসিয়া সিনড্রোম। এটাও সাইকোলজিক্যাল টার্মস। মেসিয়া সিনড্রোম হচ্ছে কি? যে যখন একজন মানুষ ওর নেতা ভাবতে শুরু করে যে আমি এই আপামর লোকগুলোর জন্য আমি শেষ ভরসা, তখন সে আর রাজনৈতিক কর্মী থাকে না, সে হয়ে আসে একজন মেসিয়া ফিগার। কেন? সে নিজেকে একটা মাসিহা আকারে নিজেকে প্রমাণ করতে চাইছে, দেখাতে চাইছে সেটা। আর এই সিনড্রোমে 3টে জিনিস থাকে, আর সেই 3টে জিনিস হচ্ছে সমালোচনা শত্রু হয়, বাস্তবতা অবহেলিত হয়, সংগঠন অপ্রয়োজনীয় মনে হয়। কিন্তু ইতিহাস বলে মেসিয়া রাজনীতি জেতে না। কারণ হিস্ট্রিক্যালি অনেক তথ্য আছে এই ধরনের মেসিয়া রাজনীতির। সেখানে দেখা গেছে কি যে মেসিয়া রাজনীতি সবসময় কিন্তু ক্লিক করে না, কেবলমাত্র কাঠামোগত ঘটনাগুলোই টিকে যায়। রাজনীতির ক্ষেত্রেও তাই, কাঠামোগত রাজনীতি জেতে, মেসিয়া রাজনীতি এখানে জিতবে না। সাময়িক একটা ঢেউ তুলতে পারে, কিন্তু লং টার্মসের জন্য ফেলিয়ার। ভোটার মনস্তত্ত্বতে কি বল? ইমোশন ভার্সেস সার্ভাইভাল, আবেগ বনাম টিকে থাকা। এটা কি? ভোটার আবেগপ্রবণ হতে পারে, কিন্তু বোকা নয়, কিন্তু তাকে আপনি বোকা ভাবতে পারেন না। কারণ সে একজন মানুষ মাত্রই তার নিজস্ব একটা বোধ আছে, সে সেখান থেকে বিচার করার ক্ষমতা আছে। হয়তো আপনার মতো অত সাফ না হলেও কিছুটা তো সে বুঝতে পারে, আর সেখান থেকেই তার ভোটটা পরিচালিত করবে সে। আর এদেরকে বলা হয় সাইলেন্ট ভোটার। কিন্তু এর আগের ভিডিওতে আমি বলে গেছি এটা। ভোট দেওয়ার সময় মানুষের মাথায় একটাই প্রশ্ন থাকে, আর সেটা হচ্ছে আমার ভোটে ফল বদলাবে তো? যদি সে একবার বুঝতে পারে যে ওকে আমি পছন্দ করি, ওকে ভোটও দিতে চাই, কিন্তু ফল যদি না বদলায়, তাহলে ভোট দিয়ে কোনো লাভ নাই, সে দেবেও না, সে কিন্তু রানিং ভোটটাই দেবে। এই জিনিসটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ভোটিং বিহেভিয়ার।
মনস্তত্ত্বের ভাষায় এই বিষয়টাকে বলা হয় স্ট্র্যাটেজিক ভোটিং বিহেভিয়ার। এখানেই ছোট দলগুলো কিন্তু ব্যর্থ হবেই, কেন তার কাঠামোগত রাজনীতি নেই। আবেগ মানুষকে টানে, কিন্তু ভোট নেয় সম্ভাবনা। তার জন্য কি সম্ভাবনার সৃষ্টি হয়েছে, আর সেই সম্ভাবনাটা যদি তার পক্ষে যায় তাহলে সে কিন্তু ভোটটা দেবে। আরেকটা কথা, এটা ইংরেজিতে বলা আছে কি যে হোয়াই দিস উইল নট স্কেল, কেন এটি মাপা যায় না? আবেগ স্থানীয় হতে পারে, ক্ষমতা কিন্তু কাঠামোগত সব সময়। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে 3টে জিনিস কাজ করে, আবার 3টে জিনিস, আর সেটা হচ্ছে বুথ, ক্যাডার, নির্বাচন দিনের নিয়ন্ত্রণ। এই 3টে জিনিস, এগুলো ছাড়া পশ্চিমবঙ্গের ভোটে কেউ জিতবে না। যাদের এই 3টে জিনিস স্ট্রং, তারাই টিকে থাকবে, তারাই জিতবে। তাই এই রাজনীতি ডিসরাপটিভ হতে পারে। আমার ভাবনা এটা, অন্যের ভাবনা আলাদা হতে পারে, আমি জাস্ট আলোচনা করছি। অথবা আমার ভাবনা এটা কি, যেটা ডিসরাপশন একটা সৃষ্টি করতে পারে এই ঘটনাটা, কিন্তু এটা ডিসিসিভ নয়। কিন্তু এটা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে না ভোটারকে খুব বেশি। ভোটের সময় কিন্তু সে আসল ভোটটাই দেবে। তাহলে এগুলো করার রিয়েল মোটিভটা কী দাঁড়ালো? আর সেটা হচ্ছে সার্ভাইভাল, নট রেভলিউশন। আসল উদ্দেশ্য যেটা, বিপ্লব নয়, এটা বিপ্লব বলা যায় না। এগুলো বিপ্লব অন্য জিনিস। এগুলো হচ্ছে বেঁচে থাকা, টিকে থাকা, এটা আপনি বলতে পারেন, আর আমরা বলতে পারি এটা। আর এই ধরনের রাজনীতি সাধারণত 3টি লক্ষ্যে যায়। একটা হচ্ছে রিলেভেন্স ধরে রাখা, বার্গেনিং পাওয়ার তৈরি করা, আর ভবিষ্যতে পুনঃপ্রবেশ করা। মিস্টার হুমায়ুন কবির যেখানে দল থেকে বহিষ্কৃত এবং তার একটা আইডেন্টিটি ক্রাইসিস ঘটেছে, যার জন্য তাকে কিছু করতে হচ্ছে। তো করার পর কি হলো, যে সেখান থেকে সামনের ভোটে যদি কয়েকটা সিট তিনি জোগাড় করতে পারেন, তাহলে কি হবে, তার রিলেভেন্সটা বজায় থেকে গেল, কন্টিনিউয়েশনটা বজায় থেকে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বার্গেনিং পাওয়ারের সৃষ্টি করে দিলেন তিনি এখানে, কেন তার হাতে কয়েকটা কিন্তু সিট আছে। ভোটের পর কি দেখা গেল, একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পায়নি। আর সেই ক্ষেত্রে তো বার্গেন হবে, যে কয়েকটা সিটের দরকার, তাহলে সেই সিটটা দিলে সরকারটা গঠন হবে, আর তখনই শুরু হবে বার্গেনিং। আর সেই বার্গেনিং পাওয়ারটা উনি তৈরি করছেন। আর তৃতীয়ত হচ্ছে কি, তৃতীয় মূল উদ্দেশ্য এটাই যে আমার রিলেভেন্স বজায় আছে, আমি একটা বার্গেনিং পাওয়ারে চলে গেছি, তাহলে ভবিষ্যতের দিনগুলোতে আমাকে নিয়ে একটু টানাটানি হবে, তাহলে আমি আবার পুনঃপ্রবেশ করতে পারবো মূল স্রোত রাজনীতিতে, এবং আমি টিকে থাকবো। এটাই হচ্ছে মূল স্ট্র্যাটেজি, কিন্তু অন্য কিচ্ছু না। যার কারণে আমি বলবো এটা বিপ্লব নয়, কোনো রেভলিউশন নয়, এটা সাইকোলজিক্যাল সার্ভাইভাল স্ট্র্যাটেজি। এটা সোজা বাংলা মনস্তাত্ত্বিকভাবে বেঁচে থাকার একটা পদ্ধতি, আর কিছু না। উপসংহারে আমি কি বলতে পারি, আপনারা বিচার করবেন, কারণ আমি বারবার বলছি উত্তর আপনাদের হাতে আছে। কমেন্ট বক্সে উত্তর করতে পারেন আপনারা চাইলে, আমি যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি আপনাকে উত্তর দেবো সেটা। হুমায়ুন কবির কিন্তু কোনো ব্যতিক্রম ব্যক্তি নন, তিনি একটি প্যাটার্ন মাত্র, কারণ এই কাজ অনেকেই করে এসছেন এবং সেই প্যাটার্নই ব্যবহার করছেন। যখন রাজনীতি থেকে পড়ে যায়, আইডেন্টিটি ক্রাইসিস ঘটে যার, সে মানুষের আবেগে হাত দেয়, আমি আগেই বলেছি। কিন্তু আবেগ ঢেউ তোলে, সে ঢেউ তুলতে পারে সেই আবেগটা একটা, কিন্তু ক্ষমতা জেতাতে পারবে না, ক্ষমতাতে কিন্তু জেতাতে পারবে না। ঢেউ একসময় শান্ত হয়ে যাবে, আর হয়ও সেটা, কিন্তু কাঠামোটা পড়ে থাকবে। অতএব আগামী ভোটে এখন থেকে বড় কিছু আশা না করাই ভালো। যারা হয়তো ভাবছেন যে অনেক ভোট পাবে, অনেক সিট পাবে, আমি এটাকে বিলিভ করছি না, এবং আমি কিন্তু কনক্লুশনও দিচ্ছি না যে পাবেন না, এটাও বলছি না আমি। সময় বলবে যে অ্যাকচুয়াল কী ঘটছে এবং কি ঘটবে। ভোট তো আর বেশি দূরে নয়, ধীরে ধীরে ভোট এগিয়েই চলে আসছে আমাদের কাছে। অতএব এখন থেকে বড় কিছু আশা না করাই বুদ্ধিমানের কাজ হবে। এটা আমার মনের কথাটা বললাম আপনাদেরকে। তো যাই হোক, আলোচনা হলো, 2026-এর ভোট আসছে, সময় তার উত্তর দেবে, আমিও মনে করি সময়ই কথা বলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।